দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না। কাছে আইসো আইসো রে বন্ধু, প্রেমের কারণে ভালোবাসো বাইসো রে বন্ধু, আমায় যতনে। মধুর হাত থেমে গেল। চোখ তুলে ওয়াহিদের দিকে ফিরতেই ওয়াহিদ চোখ উঁচিয়ে পড়ল। তোর মাথায় কি আক্কেল নেই মধু? আমি আবার কি করেছি? শেষবার যেই রাতে দেখা করেছিস সেই রাতে ওর সাথে ঝামেলা করেছিস কেন? আমি তো ঝামেলা করিনি। ময়ূরী ওনাকে থাপ্পড় মেরেছিল। ময়ূরীকে কি বলেছিলি? ওকেও হুমকি দিয়েছিল। ওয়াহিদ ঠোঁট চেপে কিছুক্ষণ চুপ রইল। থানা থেকে ফোন আসছে ঘন ঘন। বিকেলে একবার যেতে হবে সেখানে। সে দীর্ঘশ্বাস ফেলল। বাড়ির বাইরে কয়েকদিন যাওয়ার দরকার নেই, বাড়িতেই থাকবি। মধু মাথা নাড়ালো। জগ থেকে কাচের গ্লাসে পানি ঢেলে বলল, যাচ্ছি আর কই। সেদিনের পর থেকে তো বাড়ির বাইরেই চাই না আমি। দরকারও নেই, বউ মানুষ ঘরে সুন্দর। মধু ভ্রু কুঁচকে তাকালো। ওয়াহিদ সেই দৃষ্টি দেখেও না দেখার ভান করে খেতে শুরু করলো। দুপুর শেষে যখন আকাশ কমলা রঙের রঙিন হলো, তখন ওয়াহিদ বাড়ি থেকে বের হলো। কালো শার্ট প্যান্ট গায়ে জড়িয়ে, চোখে কালো সানগ্লাস দিয়ে বাইকে চলল। থানায় পৌঁছতে একটু সময় লাগলো বটে। থানার সামনে দাঁড়িয়ে আছে একজন সুদর্শন লম্বাটে শ্যামবর্ণের পুরুষ, পাশে আরও একজন অফিসার। ওয়াহিদ ঠোঁট টিপে হাসলো। বাইক থেকে নেমে হাত মেলালো তার সাথে। কিছুটা মজা করেই বলল, বউয়ের কি খবর অফিসার? অপর পাশের লোকটা গম্ভীর মুখে থমথমে গলায় বলল, শাট আপ। কতবার বলেছি আপনি আমার বউর কথা জিজ্ঞেস করবেন না। রেগে যাচ্ছেন কেন? আমি তো সিঙ্গেল মানুষ, আমার দুঃখটা কেন বুঝতে চাইছেন না? বিয়ে করেছে বলে জ্বলে যাচ্ছে? আপনাকে আমি বারণ করেছি বিয়ে করতে? আমার বউর দিকে নজর দিচ্ছেন কেন? ওয়াহিদ চোখ বড় বড় করে তওবা তওবা করে বলল, ছি অফিসার, আমার এই নিষ্পাপ মনটাকে কলঙ্কিত করবেন না। আপনার বউ মানে আমার অর্ধেক ভাবি। পাশের জন আর কথা বাড়ালেন না। থমথমে মুখে থানার ভিতরে ঢুকলো। থানায় অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সিনিয়র অফিসার এসেছেন থানায়। চেয়ারে বসেছিলেন তিনি ফাইল নিয়ে। তারা ভিতরে ঢুকে প্রথমে দেখা করলো অফিসারের সাথে। অফিসার গম্ভীর মুখে তিনজনকে দেখে কিছুটা রুষ্ট কণ্ঠে বললেন, নওমান তাহির, তোমার কি খবর? আমি কল করলে কেন তোমাকে খুঁজে পাই না? কাজ করছো নাকি নাক ডেকে ঘুমিয়ে যাচ্ছ? নওমান নামের শ্যাম পুরুষ ঘাড় চুলকে বলল, মজা করছি না আমি, কাজের কথায় আসো। এখানে এখনও 5টা কেস পড়ে আছে, অথচ এখনও অবধি একটাও কেস সলভ করতে পারোনি তোমরা। এটা তো গ্রাম নয়, আস্তানা একটা। থামো। অফিসার থামিয়ে দিলেন তাকে। তারপর লম্বা শ্বাস টানলেন। নওমানের সাথে কথা বললেই তার মেজাজ গরম হয়ে যায়। লোকটা সিরিয়াস কথা বলার সময়ও তামাশা করতে থাকে। তবুও টিমে নওমানের মতো আর একটাও অফিসার নেই। নওমান তাহির স্পেশাল ব্রাঞ্চ এর সিনিয়র এসপি অফিসার। তীক্ষ্ণ মস্তিষ্কের লোক। ঠান্ডা মাথায় বেশ অনেকগুলো কেস হ্যান্ডেল করেছেন নওমান তাহির। নওমান খানিকক্ষণ চুপ থেকে বলল, স্যার, বয়স হয়ে যাচ্ছে, আমি কি বিয়ে করব না? নওমান, কাজ রেখে বিয়ে নিয়ে মাতামাতি করছো কেন? মজা করছো আমার সাথে? আমি ঢাকা থেকে এখানে মজা করার জন্য আসিনি। বয়স হোক, বিয়ে করিয়ে দিব। তাহলে আপনার মেয়ের নাম্বারটা দেন। অফিসার গাম্ভীর্য হয়ে বললেন, আমার মেয়ের নাম্বার তোমায় দিব কেন? মন দিয়ে কাজ করব স্যার, যদি আপনি দয়ামায়া করে বিয়েটা দিয়ে দেন। ওয়াহিদ হাসি থামাতে না পেরে হাত দিয়ে মুখ ঢাকলো। পাশে বসা জুনিয়র এসপি অফিসারও তাই করলেন। নমান স্যারের রাগান্বিত দৃষ্টি দেখে কেসে উঠল। গলা পরিষ্কার করে বলল, সরি স্যার। কাজের কথায় আসবে নাকি তোমায় এই কেস থেকে বাদ দিয়ে দিব আমি? নমান মিনমিন করে বলল, আমাকে ছাড়া এই কেস জীবনও সলভ হবে না, এটা জানার পরেও আমাকে ভয় দেখাচ্ছেন। উফ, তুমি এই পাগল বানিয়ে ছাড়বে। আমার হাতে সময় নেই।
অফিসারের কণ্ঠে রাগের ঝাঁজ এখনও ঝরে পড়ছে, কিন্তু নওমান তাহির যেন সেই ঝাঁজে চা বানিয়ে খাওয়ার মতো মুখভঙ্গি করে বসে আছেন। সিনিয়র অফিসার টেবিলের ফাইল একপাশে সরিয়ে গম্ভীরভাবে বললেন, এই কেসটার গুরুত্ব বুঝছো না? এই কেসটার গুরুত্ব বুঝছো তো নওমান? এটা কোনো সাধারণ কেস না। নওমান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সোজা হয়ে বলল। স্যার, আমি যদি একটা কেস হাতে নেই, ওটা ইতিহাস বানিয়ে সারি। ওয়াহিদ তখন হাসি চাপতে গিয়ে গলা দিয়ে কর্কশ শব্দ বের করলো। সিনিয়র অফিসার সেদিকে তাকিয়ে বললেন। তুমি হাসছো কেন ওয়াহিদ? ওয়াহিদ হাত জোর করে বলল। স্যার, আমি কি কাঁদছিলাম? হাসির মতো মনে হয়েছে বোধ হয়। নওমান পাশে বসা জুনিয়র অফিসারের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল। এই জন্যই বলে থানার বাতাসে অক্সিজেন কম, সবাই কনফিউজ। অফিসার এবার কপালে হাত দিয়ে বললেন। নওমান, তুমি যদি আর একটা ডায়লগ দাও, আমি নিজেই থানার গেটের বাইরে পোস্টিং দিয়ে দেবো তোমায়। স্যার, বাইরে দিলে ভালোই হবে, রোদে একটু ভিটামিন ডি পাবে। নওমান, ওয়াহিদ আর জুনিয়র অফিসার এবার একসাথে হাসিতে ফেটে পড়ল। অফিসার একদম ক্ষেপে উঠে বললেন। আমি বুঝেছি, তোমাদের থানায় একটা মানসিক চিকিৎসক দরকার। স্যার, দরকার হলে আমি নিজেই আনি, তবে মহিলা হলে ভালো হয়। নওমান মাথা চুলকে গম্ভীর গলায় বলল। কেন? কারণ রুগী তো আমি, একটু কেয়ার পেতে সুস্থ হয়ে যাবে। আজকাল বৃষ্টিটা যেন একটু বেশিই হচ্ছে। ময়ূরী, পুতুল আর ফাহাদের কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিল, সেগুলো তাহসিন গিয়ে ছাদে ছড়িয়ে দিয়েছে। বাইরে ঘন কালো মেঘ জমেছে আকাশে, বাজ পড়ছে থেকে থেকে। তাহসিন ঘরে নেই, কাকে বলবে কাপড়গুলো এনে দিতে? ছাদে গেলে কি রাগ করবে কেউ? বাড়ির নিয়মগুলো বড্ড অদ্ভুত। স্বামী ছাড়া বাইরে যাওয়া নিষেধ বউদের। ময়ূরী বাধ্য হয়ে ঘর থেকে বের হলো। গাঢ় গোলাপি রঙের শাড়ির আঁচল মাথায় চেপে দৌড়ে সিঁড়ির দিকে ছুটে গেল। ছাদে দরজা খুলে দিতেই আকাশ ভেঙে ঝরঝর করে বৃষ্টি নেমে এলো। মেয়েটা তাড়াতাড়ি কাপড়গুলো নামিয়ে নেওয়ার আগেই সব ভিজে জুবুথুবু। ভীষণ বিরক্ত হলো সে, রেগে গিয়ে কাপড়গুলো সেভাবেই রেখে দিল। হঠাৎ একদম আচমকা কোমরে কারো স্পর্শ পেয়ে চমকে উঠে ঘুরে দাঁড়ানোর আগেই তাহসিন তার বলিষ্ঠ হাত দ্বারা জাপটে ধরল পিছন থেকে। ময়ূরীর শ্বাস প্রশ্বাস ভারী, বৃষ্টির ফোঁটাগুলো গায়ে লেগে পুরো সর্বাঙ্গ ভিজিয়ে দিয়েছে দুজনের। মেয়েটা ঠোঁট কামড়ে ধরল, কম্পিত ঠোঁটখানা নাড়িয়ে বলল, ছাড়ুন। তাহসিনের নিঃশ্বাস গরম, ময়ূরীর ঘাড়ে গিয়ে ছুঁয়েছে। তার বুকের ভিতর ঢেউ উঠছে বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে। বজ্রপাতের আলোয় এক মুহূর্তের জন্য দেখা গেল তাহসিনের চোখে কেমন এক অদ্ভুত ঝড়। ময়ূরী অনুমান করতে পারল তাহসিন কী চাইছে। সে শুষ্ক গলা ভিজিয়ে শরীর গুটিয়ে নিল। তাহসিন ঘাড়ের চুল সরিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, এই লাজে রাঙা মুখখানা আমার ভীষণ প্রিয় বেগম সাহেবা। ময়ূরীকে কোলে তুলে নিল সে। ময়ূরী ভরকে উঠে চমকে তাকায় তাহসিনের দিকে। সে আতঙ্কিত হয়ে ছাদের দরজার দিকে তাকায়, নিচু স্বরে বলে, পাগল হয়েছেন আপনি? কেউ দেখে ফেলে কি ভাবে? নামান আমায়। বউ আমার করে নিয়েছে আমি, তাহলে মানুষের সমস্যা কি? মাথা খারাপ হয়ে গেছে আপনার? তোমাকে দেখে। বাজে কথা না বলে নামিয়ে দিন। ময়ূরী তাহসিনের গলা জড়িয়ে ধরেছিল। মানুষটার থেকে উত্তর না পেয়ে লাজুক চোখ তুলে তাকালো তার দিকে। শ্যামবর্ণের হালাল পুরুষের চোখে অদ্ভুত মাদকতা মিশে আছে, যেন নেশার মতো টেনে নিয়ে যাচ্ছে তাকে। দুরু দুরু বুক নিয়ে চোখ নামিয়ে নিল। তাহসিন নামিয়ে দিল তাকে, তবে বাঁধন থেকে ছাড়ল না। তাহসিন ধীরে ধীরে ময়ূরীর চিবুকটা উঁচিয়ে ধরে। বৃষ্টির জল ঝরে পড়ছে তার কপাল বেয়ে, আর তার ঠোঁটে গিয়ে থেমে যায়। মেয়েটার চোখে কাঁপুনি, তবুও অদ্ভুত এক স্থিরতা, যেন সব বারণ গলে গেছে সেই দৃষ্টির উষ্ণতায়। তাহসিন ঠোঁটে অবাধ্য স্পর্শ করলো। মেয়েটা লজ্জাবতীর ন্যায় সিটিয়ে নিল নিজেকে, বুকে জড়িয়ে ধরে ছোট বউকে শক্ত করে আগলে ধরে বলে, পিচ্ছি একটা মেয়ে, আমি কালো জাদু করে এমন পাগল বানিয়েছ, তাই না? ময়ূরী লাজুক স্বরে বলে। আমি কেমন করে আপনাকে পাগল বানিয়েছি? তাহসিন ঠোঁট টিপে হেসে ছাদের স্টিলের বড় দোলনায় গিয়ে বসে। বইয়ের ভেজা আঁচলখানা মাথায় দিয়ে কাঁধে হাত দিয়ে জড়িয়ে ধরে। ময়ূরী ঘাড় উঁচিয়ে একবার তাকিয়ে লাজুক চোখ নামায়। শোনো মেয়ে, ভালোবাসা হলো অদ্ভুত একটা জিনিস। কখন কিভাবে কার প্রতি অবাধ্য অনুভূতি তৈরি হয়ে যায় আমরা নিজেও জানি না।
তাহসিন বাম হাত দিয়ে কিশোরী বধূর চিবুক উজিয়ে নিজের দিকে ফেরায়। লাজে মেয়েটার অবস্থা নাজেহাল, লজ্জায় মুখখানা লাল টুকটুকে হয়ে এসেছে। দুজনেই বৃষ্টির পানিতে ভিজে গেছে পুরোপুরি। কখনো আকাশ থেকে টুপ টুপ করে পানি ঝরছে। তাহসিন হালকা এগিয়ে যায়, বউয়ের নাকে নাক ঘষে ফিসফিস করে বলে, এই যেমন এক ষোড়শী কিশোর প্রেমে পড়েছে গম্ভীর মিসবাহ তাহসিন সওদাগর, এর দায় কে নেবে বলো তো? ময়ূরী হাত বাড়িয়ে আঁচল টেনে মুখ ঢেকে ফেলল। তাহসিন শব্দ করে হাসল বউয়ের লাজ দেখে। লজ্জা পেলে বুঝি? ইস, আমার বুঝি লজ্জা লাগে না? বেগম সাহেবের বুঝি লজ্জাও লাগে? ময়ূরী তাহসিনের বুকে মুখ লোকায়। এত লাজ সে কোথায় রাখবে? লোকটা এত বেশি কথা বলে। তাহসিন বউকে বুকে মিশিয়েই শট টেনে ধরল। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না। কাছে আইসো আইসো রে বন্ধু, প্রেমের কারণে ভালোবাসো বাইসো রে বন্ধু, আমায় যতনে। স্বামীর মুখে এমন ধরনের গান শুনে লাজে লাল টুকটুকে হয়ে এসেছে কিশোরী। তাহসিন পাঞ্জাবির পকেট হাতড়ে 3টা কদম ফুল বের করে বউয়ের হাতে দিয়ে বলল, তোমার জন্য কষ্ট করে গাছ উঠেছিলাম, আমার ভালোবাসার কোনো দামই নেই তোমার কাছে। ময়ূরী ফুলগুলোর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। দেখেই বোঝা যাচ্ছে খানিকক্ষণ আগেই গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে। হঠাৎ কানের কাছে তাহসিনের হাত এগিয়ে এলো। লাল টুকটুকে একটা রক্তজবা ফুল বউয়ের কানের কাছে গুজিয়ে দিয়ে ফিসফিস করে বলল, শাড়ির কোণে জলের ছোঁয়া, চুলে বাতাস খেলে যায়, মনটা আমার পাগল হয়ে তোরই নামে গান গায়। ময়ূরী কি আর কথা বাড়াতে পারে? সে দৃষ্টি নত করে ঠোঁট কামড়ে বসে আছে। পাশে তারই স্বামী বসে বসে তার লাশ দেখছে। দুজন চড়ুই পাখি শুকনীরের মাঝেও এক অভাগী চোখে পানি নিয়ে দাঁড়িয়ে আছে তাদের দরজার আড়ালে। কনক এসেছিল দাদির কাপড় নিতে, আর এসেই এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে সে ভাবতেও পারেনি। মেয়েটার শ্বাস আটকে এলো, বুকে হাত চেপে তাড়াতাড়ি ছাদ থেকে নেমে গেল। ঘরে এসে খট করে দরজা বন্ধ করলো। দুই চোখ ঝাপসা পানিতে টলমল করছে। যে পুরুষকে ভালোবেসেছিল সেই পুরুষ আজ অন্য নারীতে মত্ত। তার চোখের সামনেই কি সুন্দর করে বউকে ভালোবাসি বলছে। এই ব্যথা কি সহ্য করা যায়? কনক হাঁটু ভেঙে দরজা ঘেঁষে নিচে বসে পড়ল। হাত পা কাঁপছে তার। গায়ের ওড়না দিয়ে মুখ চেপে ধরল কান্নার শব্দে। সহ্য করতে না পারলেও মেনে নিতে হবে বাস্তবতা। সে চাইলেও শখের পুরুষকে নিজের করে পাবে না সেই পুরুষকে যাকে প্রাণ উজাড় করে ভালোবেসেছিল। রাতে বৃষ্টি থামেনি তখনও। বোরহান সওদাগর নিজের ঘরের অবস্থান নিয়েছিলেন। রুহুল এবং রমজান সওদাগর সেই ঘরেই উপস্থিত। তাদের মধ্যে কিছু নিয়ে আলোচনা হচ্ছে। আফিয়া সেই ঘরের পাশ দিয়ে যাচ্ছিল শ্বশুরের ঘরে। হঠাৎ দাদা শ্বশুরের ঘর থেকে নিজের আব্বার নাম শুনে পা থেমে গেল দরজার বাহিরে। অন্যায় জেনেও কৌতূহলবশত সে দরজা ঘেঁষে দাঁড়ালো। ছোট চাচা কিছু একটা বলছেন তার আব্বাকে নিয়ে, সাথে মাহাতাবের নামও যুক্ত। কিছু শুনতে পারছে না সে। সিঁড়ির দিক থেকে রজনী বেগমকে আসতে দেখে আফিয়া সরে গেল। শুষ্ক গলা ভিজিয়ে নিচে নেমে এলো। নিচে মাহাতাব বসেছিল। হয়তো কোনো দরকারে তার দুজন লোক এসেছে। বাড়ির বাহিরে তো মাহাতাবের লোকেদের জন্য যাওয়াও যায় না। আফিয়া বিরক্ত হয়ে শ্বশুরের ঘরে এলো। রহমান সওদাগর স্ত্রীর সাথে কথা বলছিলেন। আফিয়া আসতেই তাকে বসতে বলা হলো। আফিয়া চেয়ার টেনে খাটের পাশে বসলো। আব্বা, আজ দুপুরে ডাক্তার আঙ্কেল কল করেছিলেন আপনার ছেলেকে। আগামীকাল হয়তো দেখতে আসবেন আপনাকে। রহমান সওদাগর মাথা নাড়িয়ে হেসে ফেললেন। ডাক্তার দেখিয়ে আর কি হবে আম্মাজান, আমার এই পা কি আর কখনো ঠিক হবে? এমন করে কেন বলছেন আব্বা? আল্লাহ চাইলে সবই সম্ভব। তাছাড়া আপনার শরীরটাও তো তেমন ভালো যাচ্ছে না। সিতারা বেগম তাল মিলিয়ে বললেন। আজকাল তো তোমার শ্বশুর আব্বাজান ওষুধও খেতে চায় না। রহমান সওদাগর বললেন, বাঁচবই আর কতদিন? এসব ওষুধ খেতে খেতে এমনিতেই অর্ধেক জীবন পার করে ফেলেছি। আপনি কথা কম বলুন। আফিয়া মুচকি হাসল। হঠাৎ দরজায় শব্দ হওয়ায় আফিয়া পিছু ঘুরে দেখল মাহাতাব দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবি গায়ে জড়িয়ে।
হাতে কালো রঙের একটা মানি ব্যাগ আর ফোন। সে এগিয়ে এসে আব্বার পাশে বসলো। রহমান সওদাগর কথা বললেন না ছেলের সাথে। ছেলে দ্বিতীয় বিয়ে করার পর থেকে ভদ্রলোক ছেলের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছেন। মাহতাব আর চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, আর রাগ করে থাকবে না আব্বা। রহমান সওদাগর গম্ভীর কণ্ঠে বললেন, তোমার মতো বেইমান ছেলেকে জন্ম দিয়ে ভুল করেছি আমি। কেন এসেছো আমার কাছে? আফিয়া বলল, আব্বা, সবাই তো চায় একটা সন্তানের মুখ দেখতে। চুপ করো আফিয়া। আফিয়া দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। একবার মাহতাবের দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল নিঃশব্দে। মাহতাব আর কথা খুঁজে পেল না। রহমান সওদাগর ঘরের বাতাসে ভর করে তীব্র দীর্ঘশ্বাস ফেললেন। বৃদ্ধ মুখের রেখাগুলোই জমে আছে ক্লান্তি আর অবিশ্বাসের ছাপ। তার বুকের ভিতর জমে থাকা রাগ, ঘৃণা আর কষ্ট যেন একসাথে ধাক্কা মেরে উঠছে। মাহতাব কিছুটা ইতস্তত করে নরম গলায় বলল, আব্বা, যতই রাগ করেন, আমি তবুও ছেলে আপনারই। ভুল করেছি, সেটা স্বীকার করছি। কিন্তু আপনি তো বাবা, ক্ষমা করা আপনার কাছ থেকে চাইবার অধিকার রাখি। রহমান সওদাগর সোজা হয়ে বসে গম্ভীর গলায় বললেন, ক্ষমা আমি করতে পারি, কিন্তু বিশ্বাস ফিরিয়ে দিতে পারি না। যে ছেলে নিজের প্রথম সংসারের প্রতি এমন অন্যায় করতে পারে সে আর কিসে ভালো হবে বলো? আব্বা, আমি মাহতাব কথাটা শেষ করতে পারল না। সিতারা বেগম শান্ত কণ্ঠে বললেন, রাগ কমাও রাহান, ছেলেটা ভুল করেছে বটে, কিন্তু অনুতাপ্তও তো হয়েছে। তুমি জানো না সিতারা, ওর ভুল শুধু সংসারে না, মান সম্মানেরও। মাহতাব মাথা নিচু করে বসে রইল। সিতারা বেগম একবার স্বামীর দিকে একবার ছেলের দিকে তাকিয়ে বললেন, চল বাইরে যাই মাহতাব, আব্বা এখন কথা বলতে চায় না। মাহতাব আর কিছু না বলে উঠে দাঁড়ালো। ঘর থেকে বেরিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বারান্দায় এসে দাঁড়ালো। আকাশ তখনও মেঘে ঢাকা। বৃষ্টি থেমেছে, কিন্তু বাতাসে কাদামাটির গন্ধ। দূর থেকে বজ্রপাতের মৃদু শব্দ শোনা যাচ্ছে। মাহতাবের চোখে যেন সেই ঝড়েরই প্রতিফলন। রাত গড়িয়ে গভীর হলো। আকাশে আবারও বৃষ্টি নামলো। ঝমঝম শব্দে বাগানের টিনের চালে পানি পড়ছে। অন্ধকারে জোনাকির আলো চিকচিক করছে উঠোনে। বাড়ির সবার আলো নিভে গেছে প্রায়। কেবল একটি ঘরে এখনও আলো জ্বলছে, তাহসিনের ঘর। পুতুল আজ দাদির ঘরে, দাদির সাথে ঘুমোচ্ছে। শুধু বিচ্ছু ফাহাদ দুলাভাইকে জ্বালাতে আজ বোনের সাথে ঘুমোচ্ছে। ময়ূরীও চায়নি ছোট ভাইকে অন্য কারো ঘরে রাখতে। এতে অনেকেই বিরক্ত হতে পারে। ময়ূরী স্বাভাবিক থাকলেও তাহসিন মুখ কালো করে বসে আছে বিছানার এক কোণে। ময়ূরী ভাইয়ের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। বাচ্চাটা প্রায় ঘুমিয়েই গেছে। তাহসিনের মেজাজ খারাপ শালার জন্য। ঘুমাবি ঘুমা, মাঝখানে কেন ঘুমোতে হবে? এটাই তার মেজাজ খারাপের কারণ। ময়ূরী শরীরে কাঁথা টেনে বালিশে মাথা রাখলো। তাহসিনকে এখনও বসে থাকতে দেখে বলল, ঘুমাচ্ছেন না কেন? কাল আমার অনেক কাজ আছে, স্যারও কাল থেকে পড়াতে আসবেন। ঘরের বাতি বন্ধ করুন। তাহসিন অতি আশ্চর্য হলো। তোমার ভাইকে মাঝখানে রেখেছো কেন? ওকে তোমার ওই পাশে দাও। ও কি করেছে আপনাকে? মাঝখানে থাকলে কি সমস্যা? সমস্যার কথা বলা যাবে না, তুমি অন্য পাশে রাখো। ময়ূরী মুখ পাকিয়ে চোখ বন্ধ করলো। তাহসিন দাঁত চেপে দেখলো সবটা। বাচ্চা মেয়ে বিয়ে করে মহা বিপদে পড়েছে বেচারা। খুব বড় ভুল হয়ে গেছে। মনের দুঃখ মনে রেখে ঘরের লাইট বন্ধ করে শুয়ে পড়ল সে। মাঝরাতে মনে হলো পেটের উপর ভারী কিছু রাখা হয়েছে। তাহসিনের ঘুম ভেঙে গেল। বুঝতে পারলো শালা পেটের উপর উঠে বসে আছে। দীর্ঘশ্বাস ফেলে ফোনের লাইট অন করে বলল, কি সমস্যা? পেটে উঠে বসে আছো কেন? ফাহাদ ঠোঁট উল্টে কাতর কণ্ঠে বলল, দুলাভাই আপা কইছে বাথরুমে গেলে তোর দুলাভাই ডাকবি। তোমার বোন তো সারাদিনে আমার মাথায় চলছে রেখায়, এখন রাতে তুমি শুরু করেছো? বিছানায় হিসু কইরা দিমু। শ্বশুরের বলা একটু কি আমাকে শান্তিতে থাকতে দিবা না? তোমার দুই ভাই বোন পেট ব্যথা করে, বিছানায় কইরা দেই। তাহসিন নাক সিটকে তাড়াতাড়ি উঠে বসলো। ফাদের গুলুমুলু শরীরটাকে কোলে নিয়ে ওয়াশরুমে দৌড়ে গেল। এসব তার গত কয়েক বছরের ডিউটি। মেয়েকে বড় করতে গিয়ে তার ট্রেনিং নেওয়া হয়ে গেছে। ফাহাদকে ওয়াশরুম থেকে বের করে নিয়ে এলো সে। বিছানায় নামিয়ে দিতেই বাচ্চাটা হামাগুড়ি দিয়ে বোনের শরীর ঘেঁষে শুয়ে পড়ল গলা জড়িয়ে ধরে। তাহসিন দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বউ আর শালা দুটোই ধান্দাবাজ। সে বিছানায় এসে ফাহাদকে টেনে নিজের পাশে এনে কানের কাছে ফিস ফিস করে বলল, এখানে ভালো ছেলের মতো ঘুমালে কাল অনেকগুলো চকলেট কিনে দেবো। ফাহাদ একটা শব্দও করল না।
তাহসিন কাঁথা টেনে শালার শরীর ঢেকে দিয়ে বউকে কাছে টেনে নিল। এখন শান্তি লাগছে। চোখ বন্ধ করে মেয়েটার চুলে নাক ঘষে ঠোঁট টিপে হাসল। তারপর বিড়বিড় করে বলল, ফাজিল বউ, যাবার কথা শোনো না। দুদিন আগেই তাহসিন আর আদনান ঢাকা গিয়েছিল কিছু দরকারে। তার ঠিক 3 দিনের মাথায় গ্রামে ফিরে আসে। আদনানের মুখ ভার। তাহসিন চায়ের কাপে চুমুক দিয়ে শট টেনে বলল, আরে শোনা, বিয়ের জন্য বুঝি অনুমতি পাওনি? আদনান রেগে তাকালো, দাঁত চেপে বলল, তুই চুপ থাকবি তাহসিন, তোর বিয়ের কথা আমি বলেছি? তা কেন বলতে যাবে? বললে বলছি তোমার চাকরি থাকবে শোনা। আদনান ভীষণ বিরক্ত হলো, ভীষণ। সে সোজা হয়ে বসে চায়ের কাপটি টেবিলের উপর নামিয়ে গম্ভীর হয়ে বলল, বিয়ের কথা রাখ, শালি এবার রাজি না হলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। তাই সই। তাহসিন মৃদু হেসে পকেট থেকে ফোন বের করলো। ঘরের দরজায় শব্দ হতেই সে মাথা তুলে সেদিকে তাকায়। ময়ূরী এসেছে। তাহসিন অনুমতি দিলে ময়ূরী ঘরে ঢুকে বলে বড় আব্বা তাকে ঘরে ডাকছেন। তাহসিন মাথা নাড়িয়ে আদনানকে নিয়ে বেরিয়ে যায়। তখন পুতুল আর ফাহাদকে নিয়ে ঘরে আসে আফিয়া। ওদের দুজনকে গোসল করিয়ে দিয়েছে সে। ময়ূরী মুচকে হাসে। বাচ্চা দুটো বিছানায় উঠে গেলে আফিয়া আস্তে ধীরে বিছানার এক কোণায় বসে। ময়ূরীও পাশে বসে। আফিয়া বলে, নতুন বউয়ের মুখ অমন শুকিয়ে থাকে কেন? ময়ূরী মাথা নাড়িয়ে হাসে। মাথার কাপড় আর একটু টেনে বলে, নতুন আর ওসি কই ভাবি? বিয়ের তো মাসখানেক হতে চললো। কি বলে মেয়ে? বছর খানিক না পেরোলে কেউ পুরনো হয় নাকি? তাছাড়া জামাইয়ের চোখে তো তুমি বরাবরই নতুন। ভাবি দুষ্টুমি বুঝে ময়ূরী হাসলো। আর চোখে পুতুল আর ফাহাদকে দেখে বলল, ওদের গোসল করিয়ে দিয়েছেন কেন? শুধু শুধু কষ্ট করলেন। আমার সন্তান হলে কি এইটুকু করতাম না ময়ূরী? তোমার মেয়ে বুঝে আমার মেয়ে নয়? ছি ছি, অমন কথা বলবেন না। আপনি ওর বড় আম্মা হন। আপনার কষ্ট হয়েছে বলেই বলেছি, খারাপভাবে নেবেন না দয়া করে। দুজনের কথায় কথায় আজ অনেক কথাই হলো। যতক্ষণ না তাহসিন ঘরে ফিরল ততক্ষণ দুজনেই কথা চলল। তাহসিন ফিরতেই আফিয়া ঘর থেকে বেরিয়ে গেল। সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর তাহসিন বিছানায় এসে শুয়ে পড়ল। ময়ূরীর শান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। মনের মধ্যে কি চলছে মেয়েটার? আজ বাদে কাল নুপুরের বিয়ে, হয়তো আয়োজন শুরু হবে 2-1 দিনের মধ্যেই। তাহসিন ব্যস্ত থাকবে ভীষণ। এসব ভাবলেও তার মাথা ব্যথা করছে। হঠাৎ ময়ূরের শান্ত দৃষ্টি দেখে ভ্রু উঁচিয়ে বলল, বেগম সাহেবা, আর চুপ করে আছো কেন? আপনার প্রাক্তন স্ত্রীর নাম কি? সেটা তো। ময়ূরী থামিয়ে দিল তাকে। বিছানা থেকে উঠে শাড়ির আঁচল ঠিক করে বলল, আমায় বুঝি বিশ্বাস হয় না আপনার? আমার চারপাশে এত মিথ্যা কেন? যখন বিশ্বাসই ছিল না তাহলে বিয়ে কেন করেছেন? তাহসিন আশ্চর্য হয়ে উঠে বসল। ময়ূরীর এহেন অদ্ভুত ধরনের কথা শুনে অবাক হয়ে বলল, এই মেয়ে, পাগল হয়ে গেছো? কি যত বলছো এসব? ময়ূরী যেন রেগে গেল এ পর্যায়ে। ক্রোধে গলা কিছুটা চওড়া হয়ে এলো। পাগল তো আপনি, আপনার পুরো পরিবার আমায় বানিয়েছেন। তাহসিন চোয়াল শক্ত করে ধমক দিয়ে বলল, গলার নিচে নামিয়ে কথা বলো। কি সমস্যা তোমার? এভাবে চেঁচাচ্ছ কেন? মা বাবার ঝগড়া দেখে পুতুল ভয়ে কেঁদে উঠল। তার দেখা দেখি ফাহাদও ঠোঁট উল্টে কেঁদে ফেলল। তাহসিন তখনও শক্ত চোখে ময়ূরীর দিকে তাকিয়ে আছে। কপালের রগগুলো ফুলে উঠেছে ক্রোধে। পুতুল এগিয়ে এসে বাবার এক হাত জড়িয়ে ধরে কান্নারত অবস্থায় বলল, বাবা। তাহসিন চোখ বন্ধ করলো। ফোঁস করে চাপা নিঃশ্বাস ফেলে মেয়েকে বুকে জড়িয়ে ধরল। ময়ূরী রাগে কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে প্রচুর শব্দ করে দরজা লাগিয়ে গেল। ফাহাদ বিছানায় চাদর খামচে ধরে নিচে নেমে দৌড়ে গেল বোনের পিছু পিছু। পুতুল চোখের পানি মুছে বলল, মায়ের কি হয়েছে বাবা? তাহসিন মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, কিছু হয়নি আম্মা, আপনি কাঁদছেন কেন? মা, তোমায় বকুলো কেন বাবা? মেয়ের প্রশ্নে তার লজ্জা লাগলো খানিক। ক্রোধে যেন মাথা ফেটে যাচ্ছে তার। সন্ধ্যার আগ দিয়ে সজীব এলো ময়ূরীকে পড়াতে। সজীব যতক্ষণ পড়ায় ঠিক ততক্ষণ তাহসিন ময়ূরীর সাথে ঘরেই থাকে। বাড়ির মানুষের পছন্দ নয় বউ মানুষকে একা একটা ঘরে পরপুরুষ পড়াবে, সেটা তারা ভালো চোখে দেখেন না। তাহসিন বিছানায় চোখ বন্ধ করে আধশোয়া হয়ে বসেছিল। ময়ূরী পড়ার টেবিলে পড়ছে। সজীব কিছু অঙ্ক দাগিয়ে দিতে দিতে বলল, আগামী মাসে পরীক্ষা, তোর তো প্রিপারেশন ভালো না দেখছি, একটু পড়াশোনায় মন দে। ময়ূরী গম্ভীর মুখে মাথা নাড়িয়ে বলল, এই পরীক্ষা না দিলে কিছু হবে? তাহসিন ভ্রু কুঁচকে মাথা ঘুরিয়ে ময়ূরীর দিকে তাকাই।
শুধু শুধু রাগ যেন নাকের ডগায় এসে নাচছে। সজীব কিছু বলার আগেই সে ধমক দিয়ে বলল, পরীক্ষা দেবে না কেন? নাটক করছে থেকে থেকে? পড়াশোনা গোল্লায় দিয়ে গিন্নি সাজতে চেয়েছো? ময়ূরী সহ সজীব দুজনেই চমকে উঠল। মেয়েটা অভিমানী চোখে তাহসিনকে একবার দেখে ঠোঁট কামড়ে মাথা নিচু করল। সজীবের সামনে এমন করে ধমক দেওয়াটা তার মোটেও পছন্দ হয়নি। সজীব বিব্রত হয়ে হালকা কেসে বলল, বটেই, পড়াশোনা আগে তারপর সব কিছু। পরীক্ষাটা দিতে হবে, টেস্ট পরীক্ষা না দিলে বোর্ড এক্সাম দিতে সমস্যা হবে। সময় ছিল আরও আধা ঘন্টার মতো। সজীব তাকে পড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেলে ময়ূরী টেবিলে শক্ত হয়ে বসে থাকে। তাহসিন রাগে ফোঁস করে তাকিয়ে থাকে সেদিকে। মেজাজটা আজ কিছুতেই যেন ঠিক করতে পারছে না সে। ভালো মন্দ কিছু বলার আগে সে হন করে ঘর থেকে বেরিয়ে গেল। ময়ূরীর শূন্যে দৃষ্টি মেলে বসে রইল সেখানেই। মাথাটা টেবিলে ঠেকিয়ে চোখ বন্ধ করলো। নিজেকে বড্ড ক্লান্ত লাগছে। 16 বছর বয়সে কাঁধের ভারটা একটু বেশি হয়ে গেছে বলে মনে হচ্ছে। স্বামী সংসার যতটা সহজ ভেবেছিল ঠিক ততটাই কঠিন। সজীব চলে যাওয়ার পর ময়ূরী ভাইকে নিয়ে নিচে নেমে এলো। মনটা চাইছে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে, কিন্তু সে নিরুপায়। ভাইকে সাথে নিয়ে নিচে নামার পর ফাহাদ বোনের গলা জড়িয়ে ধরে ধীর স্বরে বলল, আপা আমারে একটু পানি দেবা? ময়ূরী নিঃশব্দে ভাইকে সোফায় বসিয়ে দেয়। ডাইনিং টেবিলে পানির জগ না থাকায় সে গ্লাস নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালে দেখতে পায় শান্তা আর চম্পা কিছু নিয়ে কথা কাটাকাটি করছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, চম্পা কথায় কথায় শান্তাকে হাত দিয়ে আঘাত করছে। অবাক হলো মেয়েটা। কয়েক পা এগিয়ে যেতেই শুনতে পেল চম্পার কথা, তোকে কতবার বলেছি আমার সাথে কথা বলবি না। তুই এই বাড়ির বউ হইতে চাইছিস, বানাইছি না? এখন কি মরা শখ হয়েছে? শান্তা বিরক্ত হয়ে পড়ল, বউ হতে চেয়েছি, বান্দি নয়। তোরে কি বান্দি বানায় রাখছে? রাজ রানীর মতো জীবন ভালো লাগে না? শান্তা চম্পার দুহাত আঁকড়ে ধরে বলল, খালা, এই মাহাতাব আমার বসে আসছে না। লোকটার এক ঘরের মধ্যেই দুইটা ঘর। বিয়ে 3 মাসে একটা দিনও তার ধারের কাছে ঘেঁষতে পারিনি আমি। চম্পা হঠাৎ রেগে গেল আর চোখে রান্নাঘরের দরজার দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, এই রূপ যৌবন দিয়া কি করবি তাইলে? হারামি একটা পুরুষ মানুষেরই এখনো বসে আনতে পারলি না। আমার দোষ কোথায়? মাহাতাব রেগে যায় কাছে গেলেই। লোকটার ঘরে বন্দুক আছে, যদি মেরে ফেলে? ময়ূরী পাকরুদ্ধ হয়ে আড়ালে থেকে সবটা শুনল। রাগে শরীরটা জ্বলে যাচ্ছে তার। বাড়ির প্রত্যেকটা মানুষ তার কাছে অমানুষের মতো লাগছে। সবগুলো মানুষ মিথ্যাবাদী। এই শান্তা যে কিনা মাহাতাবের বউ হয়ে এ বাড়িতে এসেছে, সে চম্পার আত্মীয় হয়, অথচ বাড়ির একটা মানুষও জানে না এ কথা। ময়ূরী আঁচল দিয়ে কপালের ঘাম মুছল। ফাহাদ গুলুমুলু শরীরটা সোফায় বসিয়ে ঠোঁট ফুলিয়ে মায়াবী চোখে বোনের দিকে তাকিয়ে আছে। ময়ূরী আঙুল ঠোঁটের উপর রেখে চুপ করে থাকতে বলল তাকে। আরও অনেক কথাই হয়েছে তাদের মধ্যে, যা সব কিছুই ময়ূরী শুনেছে। আফিয়ার জন্য বড্ড খারাপ লাগলো তার। এসব কথা সে কাকে জানাবে, কাকে বলবে এই সত্য কথা? রাতে খেতে এলো সবাই। তাহসিন গম্ভীর মুখে চেয়ার টেনে বসলো। ময়ূরী তার দিকে তাকালো, আর না তাহসিন ময়ূরীর দিকে। পুতুল বড় আম্মার সাথে নিচে নামতেই কান্না জুড়ে বসলো। সে কিছুতেই চেয়ারে গিয়ে বসবে না। সেখানে উপস্থিত ছিলেন রমজান সওদাগর, বোরহান সওদাগর, তাহসিন, আদনান, রুহুল আর বাকি মহিলারা। ময়ূরী পুতুলকে কাছে নিতে গেলে তাহসিন পিছু ঘুরে পুতুলকে ধমক দিয়ে বলে, কি সমস্যা আপনার? কান্নাকাটি করতে বারণ করেছি না? চমকে উঠল সকলেই। ময়ূরীর কদম থমকে গেল তাহসিনের কথায়। সে স্পষ্ট বুঝতে পারছে তার জন্যই তাহসিন পুতুলকে ধমক দিয়েছে। পুতুল বাবার ধমক খেয়ে আফিয়াকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। অরুণিমা বেগম ছেলের প্রতি বিরক্ত হয়ে পুতুলের কাছে গিয়ে কাছে টেনে নিলেন নাতনিকে। কড়া গলায় বললেন, তোমার হয়েছে কি তাহসিন? এভাবে বকছে কেন ওকে? তাহসিন বলল, তাহলে কি করবো আম্মা? কি করবে মানে? বোরহান সওদাগর বললেন, আহা থামো তোমরা। পুতুলকে খাইয়ে অনুনিমা তোমার কাছে নিয়ে যাও, আজ তোমার কাছেই থাকুক। অরুণিমা বেগম পুতুলের কান্না থামাতে পারলেন না। আফিয়া অসহায় চোখে ময়ূরীর দিকে তাকালো। ময়ূরীর শুষ্ক ঠোঁট ভিজিয়ে আর চোখে তাহসিনকে দেখে পুতুলের নিকট এগিয়ে শাশুড়ির কাছ থেকে মেয়েকে কাছে টেনে নিল।
আফিয়াকে বলল ওর খাবার বেড়ে দিতে। ওকে নিয়ে সোফায় গিয়ে বসে পুতুলের এলোমেলো চুল কানের কাছে গুজিয়ে দিয়ে বলল। কাঁদছো কেন মা? পুতুল ফিসফিস করে কি যেন বলল। ময়ূরী বুঝতে না পেরে আদুরে হাত গালে রাখলো। কি হয়েছে তোমার? সবার সঙ্গে বসে কেন খেতে চাও না? পুতুল ছলো ছলো চোখে বিড়বিড় করে বলল। খুব মারে মা। কি বলছো? আফিয়া এসে ওদের কথায় ব্যাঘাত ঘটালো। ময়ূরী খাবারের প্লেট হাতে নিয়ে দূরে ডাইনিং টেবিলে রুহুলের কোলে ফাহাদকে দেখে বলল। ফাহাদের খাওয়া শেষ হলে একটু কষ্ট করে পুতুলের বাবার ঘরে দিয়ে আসবেন ভাবি। আফিয়া মাথা নাড়িয়ে সেদিকে এগিয়ে গেল। ময়ূরী পুতুলকে খাবার খাইয়ে রাতের সব কাজ সেরে তাহসিনের ঘরে গিয়ে দেখলো ফাহাদ কিংবা পুতুল কেউ নেই। আফিয়া হয়তো ফাহাদকে নিজের ঘরে রেখেছে আর পুতুল আর দাদির কাছে আছে। ময়ূরী ঘর থেকে বেরিয়ে সোজা আফিয়ার ঘরে এলো। ফাহাদ ঘুমোচ্ছে। সে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এসে বসলো। আফিয়া ভ্রু কুঁচকে বলল। কি গো, আজ বুঝি জামাইকে রেখে আমার কাছে ঘুমাবে? ওনার কথা বলবেন না তো, খারাপ লোক একটা, আমাকে মোটেও বিশ্বাস করে না। আমার দেবর একটু ভয় পায় তোমায়, বুঝলে? এসব আমি বুঝি না। উনি আমায় একটাবার বলে কি এমন হতো? আমায় বুঝি বিশ্বাস করা যায় না? আফিয়া ঠোঁট টিপে হাসলো। ময়ূরীকে বিছানায় এসে শুতে দেখে আশ্চর্য হয়ে বলল। তুমি সত্যি আজ এই ঘরে ঘুমাবে? তা বটে, আমার আপনার সাথে কিছু কথা ছিল। বলো না। ময়ূরী রান্নাঘরে ঘটে যাওয়া সকল কাহিনী খুলে বলল আফিয়াকে। আফিয়া অবাক হয়ে সব কিছু শুনে গেল। চম্পা আজ 2 বছর ধরে এই চেয়ারম্যান বাড়িতে থাকে আর শান্তা এসেছে 3 মাসের কাছাকাছি। এতদিন পেরিয়ে যাওয়ার পরও সে কিছু বুঝতে পারল না। আফিয়া অস্থির হলো। অস্থিরতা নিয়ে বলল। বলছো কি ময়ূরী? মিথ্যে কিছুই ভাবিনি। সে থামলো। বলা উচিত না জেনেও লজ্জা একপাশে রেখে মিনমিন করে বলল। ওই ছোট বউয়ের সাথে ওনার কোনো সম্পর্ক এখন অবধি হয়নি। আফিয়া বাকরুদ্ধ হয়ে বসে রইল। সে কি ভাবছে তা ধরতে পারল না ময়ূরী। তার আজ মনে হচ্ছে বয়সের তুলনায় হুট করেই কেমন বড় হয়ে গেছে। ভারী আশ্চর্য ব্যাপার। ফাহাদ ঘুমের ঘোরে শরীর ঘেঁষে শুল। আফিয়ার আশ্চর্য বদন পানে তাকিয়ে রইল মেয়েটা অনেকক্ষণ। আফিয়ার কোনো সারা শব্দ নেই। হঠাৎ দরজার বাহিরে থেকে তাহসিনের গলার কণ্ঠস্বর শুনতে পেল তারা। আফিয়া নিজেকে সামলে আধো গলায় বলল। তোমার জামাই এসেছে? ময়ূরী বিরক্ত হয়ে কাঁথা দিয়ে মুখ থেকে বলল। চলে যেতে বলুন, ওই লোকের সাথে আমার কোনো কথা নেই। আফিয়া বিছানা থেকে নেমে দাঁড়ালো। এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই তাহসিন গম্ভীর কণ্ঠে বলল। আমার বউ কই? ঘুমাচ্ছে। সে মাথা উঁচিয়ে ঘরের ভিতরে দৃষ্টি রেখে দেখল বিছানায় ফাহাদ আর ময়ূরী শুয়ে আছে। সে বেজায় বিরক্ত হলো। রেগে বাক্য ব্যয় না করে হনহনিয়ে নিজের ঘরের দিকে রওনা হলো। পুতুল আজ ভীষণ রেগে আছে বাবার উপর। সে কিছুতেই বাবার ডাকের উত্তর দিল না। তাহসিন বিছানার পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসলো। পুতুলের পায়ের কাছে বসে আদুরে গলায় বলল। আম্মা, কথা বলবেন না? বাবা কিন্তু কষ্ট পাচ্ছে। পুতুল গাল ফুলিয়ে দাদির মুখের দিকে ফিরল। ঠোঁট ফুলিয়ে বলল। তোমার ছেলেকে চলে যেতে বলো। পাকা বুড়ির কথা শুনে অরুণিমা বেগম আশ্চর্য হলেন। তাহসিন হাই হাই করে বলল। এত রাগ? এতই রাগ? মা বেটি মিলে আজ আমার সাথে এত রাগ দেখাচ্ছে? অরুণিমা বেগম হেসে ফেললেন, বললেন। ঠিকই তো আছে, সারাদিন ওদের বকো কেন? তাহসিন আকাশ থেকে পড়ল। বউয়ের সাথে জীবনে গলা তুলে কথা বলেছে বলে তার মনে পড়ছে না। আজকেই যা একটু খারাপ ব্যবহার করেছে সে। মায়ের কাছে মুখ ফুটে বেচারা বউয়ের কথা বলতে পারল না। কথা গিলে ফেলে মেয়ের কাছে ক্ষমা চাইল। পুতুল বাবার সঙ্গে যাবে না মানে যাবেই না। শেষে বেচারা হতাশ হয়ে নিজের ঘরে এলো। ঘরটা আজ পুরো ফাঁকা। বউ বাচ্চা কেউ নেই। দুটোই ধরিবাজ। মহিলা মানুষ বলে কথা। রাত কোনো রকম পার হলো। ময়ূরী ভোর সকালে উঠে নামাজ শেষে আর ঘুমোয়নি। দাদি শাশুড়ির কথায় আফিয়ার সাথে মিলে কাজ করেছে। আফিয়ার মুখটা আজ ভীষণ ভার। সে দরকার ছাড়া একটা কথাও বলছে না। ময়ূরীর কাজ শেষ হতে হতে বেশ সকাল হলো। এখন গোসল করা উচিত। সে ভাবলো তাহসিন দরজা আটকে বোধহয় ঘুমিয়েছে। অথচ লোকটা দরজা চাপিয়ে বিছানায় খালি গায়ে উপুর হয়ে ঘুমোচ্ছে। সে মুখ বাঁকিয়ে দরজা লাগিয়ে দিল। আলমারি খুলে দেখে গাঢ় সবুজ রঙের একখানা শাড়ি বের করলো।
সে গোসল সেরে ভেজা কাপড় বারান্দায় মেলে দিয়ে আয়নার সামনে এসে মাথার তোয়ালে খুলে ফেলল। ভেজা চুল ঝাড়া দিতেই ঠান্ডা পানির ফোঁটা তাহসিনের চোখে মুখে ছিটকে এলো। তাহসিন পিটপিট করে চোখ মেলে দেখলো গাঢ় সবুজ রঙের শাড়ি গায়ে জড়িয়ে এক কিশোরী ভেজা চুল যত্ন করে মুছে যাচ্ছে। তার ঘুম ছুটে গেল এই দৃশ্য দেখে। ড্যাব ড্যাব করে সামনে তাকিয়ে রইল সে। তাহসিন শুকনো ঢোক গিলল। গলার ভিতর যেন কেউ একটা তুলো গুজে রেখেছে। শব্দ বেরোতে চাই কিন্তু পারছে না। ময়ূরীর চুলের ভেজা পানি গড়িয়ে পড়ছে গলার পাশে, নেমে যাচ্ছে ব্লাউজের গলাপে। সবুজ শাড়ির আঁচলটা হালকা ভেজা। জানালার রোদ এসে পড়েছে তার কাঁধে। তাহসিন নিঃশ্বাস নিতে ভুলে গেল যেন। মাথার ভিতর কেমন টনটন করে উঠল। চোখ ফিরিয়ে নিতে চাইলো কিন্তু পারল না। ময়ূরী তখনও নিজের চুল মুছছে, আয়নায় নিজের প্রতিবিম্বে ব্যস্ত। কিন্তু হঠাৎই নজর পড়ল পিছনের দিকে তাকিয়ে থাকা একজোড়া গম্ভীর স্থির অবাক হয়ে তাকিয়ে আছে। ময়ূরী কিছু বলল না, চুপচাপ নিজের কাজ শেষ করে বড় করে মাথায় কাপড় দিল। সে দরজার দিকে হাঁটা ধরলে তাহসিন তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বউয়ের সামনে গিয়ে দাঁড়ায়। ডান হাতের আঙুল ময়ূরীর কপালে চেপে ধরে দাঁত চেপে বলে, বড্ড সাহস বেড়েছে তোমার। কোন সাহসে কাল ভাবির ঘরে ঘুমিয়েছ? ময়ূরী দুপা পিছিয়ে গেল, বলল, মন চেয়েছে তাই ঘুমিয়েছি। মন তো কত কিছুই চায়, তাই বলে কি সবকিছু করতে হবে? আমার কাজ আছে, পথ ছাড়ুন। তাহসিন সরে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বলল, যাও যাও চোখের সামনে থেকে, আর আসবে না। ময়ূরী দীর্ঘশ্বাস ফেলে লোকটার দিকে তাকালো। একে তো অন্যায় করেছে, এখন আবার রাগও দেখানো হচ্ছে। লোকটাকে কি করা উচিত ময়ূরী ভেবে উঠতে পারল না। গোডাউনের চারপাশ তখন অন্ধকারে তলিয়ে। কোনোভাবে কি লোকজন আগেই টের পেয়ে গিয়েছিল? কেউ বা কারা আসছে? নওমান গম্ভীর হয়ে ওয়াহিদকে বলল, আপনি তাদের সাথে কথায় ব্যস্ত থাকবেন, আমি ঘুরে ঘুরে চেক করব। ওইসব আমি পারবো না, যা কথা বলার আপনি বলুন না। নওমান বিরক্ত হলো, বলল, আপনার ঘটে কি আক্কেল নেই? আমি কিভাবে কথা বলবো? ওয়াহিদ খানিকক্ষণ চুপ করে ঠোঁট কামড়ে ধরল। সেই তো, উনি কি করে কথা বলবেন? সে বুক টান টান করে লম্বা শ্বাস টানলো। তীক্ষ্ণ চোখে চারপাশে চোখ বুলিয়ে বলল, গতকাল এখানে 3টা গাড়ি এসেছিল, খুব সম্ভবত ঢাকা থেকে বলু বড় বাজারে। ওই বাজারে যাওয়ার পর সেখান থেকে মালগুলো এখানে আসে। আপনি বলতে চাইছেন ভাগে? জি, বাগে কাজটা করা হচ্ছে। কে কে হতে পারে? মেম্বারকে কিছুতে বাদ দেওয়া যায় না, মেম্বারদের সাথে আরও অনেকে জড়িত। নওমান ঠোঁট কামড়ে কোমরে বন্দুক গুজে গম্ভীর গলায় বলল, কাজ শুরু করুন, কোনো ভুল যেন না হয়। সতীপাড়া দক্ষিণ নদীর পাড়ে একটা বড় গোডাউন আছে। এখানে জুটের মাল আনা নেওয়া হয়। আশেপাশে ছোট ছোট দোকান আর পাশে একটা ছোট মসজিদ। নওমান ওয়াহিদের সাথে ভিতরে ঢুকলো দারোয়ানের সাথে কথা বলে। ওরা ভিতরে ঢুকে দেখলো কিছু জুটের বস্তা গাড়িতে তোলা হচ্ছে। ওরা অফিস রুমে ঢুকলো। সেখানে মহাজন বসে বসে টিভি দেখছিলেন। ওয়াহিদদের দেখে কপালে ভাঁজ ফেলে পড়লেন। আপনারা কে? ওয়াহিদ বলল, আপনি আজাদ মিয়া? জি। কাল রাতে আমার সাথে আপনার কথা হয়েছিল নতুন ডিল নিয়ে। আজাদ মিয়া ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালেন, চেয়ার টেনে তাদের বসতে দিলেন। তিনি পাশে বসে বললেন, আপনারা এত রাতে এলেন যে? কথা ছিল সকালে আসবেন। ওয়াহিদ বলল, একটু ব্যস্ত ছিলাম, কাজের কোথায় আছি। আমি আগে আপনার মালগুলো দেখতে চাচ্ছিলাম, এখান থেকে টাকা পাঠানো হবে এসব। আজাদ মিয়া আমতা আমতা করে বললেন, মালিক তো গোডাউনে নেই, উনি না আসলে আমি মাল দেখাবো কি করে? মাল দেখাতে ওনাকে লাগবে কেন? লোকটা রাজি হচ্ছিল না প্রথমে, তারপর বলে কয়ে রাজি করানো হলো। নওমান অফিস রুম থেকে বেরিয়ে পুরো গোডাউনে চক্কর কাটলো। বিশাল বড় জায়গা জুড়ে এই গোডাউন বানানো হয়েছে। সে কপাল কুঁচকে বাইরে গাড়িতে মাল নেওয়া দেখছিল। ছোট্ট একটা গাড়িতে দুজন লোক ছোট ছোট বস্তা উঠিয়ে নিচ্ছে। নওমান খুব সাবধানে পুরো গোডাউন চেক করলো। সন্দেহ করার মতো কিছুই পেল না। নওমানের মুখের গাম্ভীর্য আরও ঘন হয়ে উঠল। বাইরে থেকে দেখা জুটের বস্তাগুলো তার চোখে ঠিক জুটের মতোই লাগছে না। বস্তার সেলাই, ওজন, এমনকি তুলতে থাকা লোকগুলোর আচরণ, সব কিছুতেই অদ্ভুত একটা গোপন ভাব, যেন কেউ কোনো নিষিদ্ধ জিনিস আড়াল করছে। সে নিঃশব্দে ওয়াহিদের দিকে তাকালো। ওয়াহিদ একটু দূরে আজাদ মিয়ার সাথে কথা বলছে। নওমান ঠান্ডা গলায় বলল, আমি ভেতরটা আরেকবার দেখি।
ওয়াহিদ মাথা নাড়ল। আজাদ মিয়া জোর করে হাসি ফুটিয়ে বললেন, দেখুন না, যা আছে সব সোজা সাপটা, এখানে কোনো বেআইনি জিনিস নেই। ঝুটের ব্যবসা তো আপনারাও করেন। নওমান গাড়ির কাছে একটা বস্তার কাছে গিয়ে থামলো। তার তীক্ষ্ণ চোখ প্রতিটা সেলাই, প্রতিটা দাগ খুঁটিয়ে দেখছে। তারপর হঠাৎ একটার উপর আঙুল রাখলো। সেখানে হালকা একটা চিহ্ন, লাল মার্কার দিয়ে টানা ছোট তির্যক দাগ। সে নিচু হয়ে হাত দিয়ে বস্তা চাপলো। ওজনটা জুটেছে অনেক ভারী। চোখ সরু করে সে নিচু গলায় বলল, এই বস্তাটা খুলে দেখুন। আজাদ মিয়া তড়াক করে উঠলেন। না না, এগুলো কাল ঢাকায় যাবে, খুললে আবার সেলাই করতে সময় লাগবে। আপনারা মাল দেখতে এসেছেন, ভেতরে গিয়ে দেখুন না, এখানে সময় নষ্ট করছেন কেন? নওমান কোনো কথা না বলে কোমর থেকে বন্দুকটা টেনে হাতে রাখলো। গলাটা ঠান্ডা, কিন্তু কণ্ঠে ইস্পাতের মতো দৃঢ়তা। খুলুন। ওয়াহিদ তাড়াতাড়ি এগিয়ে এলো। গোডাউনে তখন দুজন শ্রমিকই ছিলেন। তারা থমকে দাঁড়ালো। একজন কাপা হাতে ছুরি এনে বস্তার মুখ কেটে দিল। এক চিলতে গন্ধ বেরিয়ে এলো। জুটের নয়, বরং কাঁচা পাউডারের মতো কিছু একটা। নওমান ঝুঁকে ভিতরটায় উকি দিল। এক ঝটকায় চোখ কেমন বিস্ফোরিত হয়ে গেল তার। সাদা গুঁড়া ভর্তি ছোট ছোট প্যাকেট, চকচকে সিল করা। ওয়াহিদ বলল, এটা তো ড্রাগস। নওমান ঠোঁট চেপে দাঁত কিরমির করে বলল, কোকেন, বিদেশি চালান। ঢাকা পাঠানোর আগে এখানে আড়াল করে রাখা হয়েছে। আজাদ মিয়ার মুখ শুকিয়ে গেল, কপালে ঘাম। সে তোতলাতে লাগলো, আমি কিছু জানতাম না স্যার, আমি তো। চুপ। নওমানের কণ্ঠ যেন বজ্রের মতো পড়ল। সব জানেন, এখন শুধু মুখ খোলার সাহসটা দেখান। তার হাতের বন্দুক নিচু হয়ে আজাদের বুকে ঠেকল। কে, কারো মেম্বারের পেছনে আছে? কে চলে এই গোডাউন? আজাদ মিয়া বুঝতে পারলেন পরিস্থিতি কতটা গুরুতর। বন্দুক বুকে জোরে ঠেসে ধরে বলল, তুমি যা জানো সব বলো। একটা মিথ্যা বললে এই হাত তোমাকে মাটির নিচে পুঁতে ফেলতে দুবার ভাববে না। আজাদ মিয়া থরথর করে কেঁপে উঠলেন। স্যার, আমি শুধু এক মধ্যস্থভোগী। ওনারা সরবরাহ দেয়, আমি শুধু পরিবহন আর জমা করি। আমি বড়দের নাম জানি না। নওমান হাত বাড়ালো। ওয়াহিদ দুধাপ এগিয়ে এসে আজাদের দু কাঁধ ধরে দাঁড় করালো। বড়দের নাম বলো। আজাদ মিয়া মুখে ঘাম। গোডাউনের স্টোর রুমের গরম বাতাসে হঠাৎ নীরবতা নেমে এলো। সে ভোকা কণ্ঠে বলল, মেম্বার, ওই মেম্বারই নির্দেশ দেয়। আরেকটা নাম সাদ্দাম ভাই। নওমানের চোখে আগুন জ্বলল। সে যাচ্ছিল একেবারেই চুরমার করে ফেলে সত্য বের করাতে, কিন্তু প্রথমে উপায় সৎভাবে নিতে চাইল। তাই বুকে বন্দুক ঠেকিয়েও মেজাজ ঠান্ডা রাখলো। কিছুক্ষণ চিন্তা করে সে ওয়াহিদকে বলল, আপনারা তিনজন আজাদদের নিয়ে গাড়িতে বসান। ওকে থানায় নিয়ে গিয়ে বর্তমান পল্টন অফিসে রিপোর্ট করবো না, আমি নিজে টেন্ডারটা নিয়ে বিচার করব। কিন্তু ও যদি পালায় বা মিথ্যে বলে। নওমান থেমে গেল। এক নিঃশ্বাস টেনে বলল, বুকে নয়, সোজা মাথায় শুট করব। আজাদ মিয়া কাঁদতে কাঁদতে বললেন, প্লিজ প্লিজ, আমি বলছি সব সাদ্দাম ভাই মেম্বার, তারা রাজনীতির জায়গা থেকে এসব কন্ট্রোল করে। ইতোমধ্যে বাইরে দুজন কর্মচারী পালানোর চেষ্টা করতেই ওয়াহিদ চট করে ধরে ফেলল। বাহিরে আরও দুজন অফিসার ভিতরে ঢুকলেন। তাদের মধ্যে একজনের পকেটে ফোনটা চট করে ধরে নওমান বের করে আনে। ফোনটা ফ্লিপ করতেই স্ক্রিনে একটা নাম উঠে আসে, সাদ্দাম খান, সভাপতি, কল রেকর্ড। নওমানের ঠোঁট পাকালো। ভালো, এটাই দরকার ছিল। হঠাৎ দূর থেকে একটা ভ্যান হর্ন বন্ধভাবে গর্জে উঠল। বাইরে 4-5টি ছায়া মাখা মানুষ দ্রুত ভ্যান থেকে নেমে আসে। হাতে আছে তীক্ষ্ণ কাঠের লাঠি আর একটা ছোট পিস্তল। তারা কারোর সঙ্গে কথা না বলে সরাসরি অফিস রুমের দিকে ঝাঁপ দেয়। নওমান এক ঝটকায় বন্দুক গুজে এগিয়ে গেল। ঘোড়া গাড়ির মতো হঠাৎ পরিস্থিতির তীব্রতা নিল। নওমান বুঝল এই গোডাউনের পিছনে কেবল ছোট একটা চক্র নেই, বড় কোনো সুরেলা শক্তি আছে। রাজনীতির সাথে সাধারণ মানুষের নামও জড়িত। সে জানতো এখনই হাত সরালে সব উবে যাবে। তাই দ্রুত সিদ্ধান্ত নিল প্রাথমিক কাগজপত্র জব্দ করাও জরুরি। ওয়াহিদকে পাশে ডেকে বলল, আজাদ মিয়াদের কাছ থেকে ফোন আর লিস্ট নেন। যারা পালাতে চাইছে তাদের আটকে রাখুন, আমি বাইরে দেখছি। আর ভেতরে কেউ আছে নাকি সেটাও দেখুন। ভোরের আলো ফুটেছে তখন। মাহতাব 2 দিন ধরে বাড়িতে নেই। অফিসার আফিয়ার হাজারটা প্রশ্নের উত্তর শুধু মাহতাবের কাছেই আছে। কি করে জানবে সে?
আফিয়া অস্থির হয়ে কাল সারাদিন কাজ করেছে। আজ ভোর সকালে নামাজ শেষে বারান্দায় গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েও থেকেছে, অপেক্ষা করেছে লোকটার জন্য। সে আসেনি। হঠাৎ চোখে পড়ল তাহসিন এই সাত সকালে বাড়ি ফিরছে, হাতে ব্যান্ডেজ নিয়ে। সে আতঙ্কিত হয়ে ঘর থেকে দৌড়ে বের হলো। তাহসিন সদর দরজার কাছে আসার আগেই আফিয়া দরজা খুলে দিল। সে চিন্তিত হয়ে ডান হাতের বড় ব্যান্ডেজ দেখে বলল, কি হয়েছে তোমার? হাতে লাগলো কি করে? তাহসিন শুষ্ক ঠোঁট ভিজিয়ে বাড়ির ভিতরে পা রাখলো। ক্লান্ত শরীরটা সোফায় ছেড়ে দিয়ে বলল, একটু পানি খাবো। আফিয়া শিগগির গিয়ে পানি নিয়ে এলো। তাহসিন পানি খেয়ে লম্বা শ্বাস টানলো। আফিয়া পাশে এসে বসে মাথার কাপড় ঠিক করে চিন্তিত হয়ে বলল, বলো দেখি ভাই, কি আকাম করে এলে? হাতে লাগলো কেমন করে? তাহসিনের শরীরে জ্বর ভাব ও লাল চোখ দেখে সেটা অনুমান করতে পারল আফিয়া। হাত বাড়িয়ে কপালে স্পর্শ করে দেখলো সত্যি শরীরটা ভীষণ গরম। তাহসিন বলল, তেমন কিছু হয়নি। সিঁড়ি বেয়ে তখন শান্তা নামছিল। ওদের এভাবে বসে থাকতে দেখে বলল, শেষে জামাই রেখে দেবরের পিছনে পড়লে নাকি বড় বউ? আফিয়া তড়াক করে সামনে তাকালো। তাহসিন চোখে কাঠিন্য এনে চুপ করে রইল। শান্তা এগিয়ে এলো, বলল, দেবরের ঘর ভাঙতে চাইছো নাকি বড় বউ? আফিয়া দাঁত চেপে বলল, মুখ সামলে কথা বলো। কেন মুখ সামলে কথা বলবো? দেবরজির ঘরে কি বউ নেই? সে থাকতে তোমার এত দরদ কেন? তাহসিন চোখ নামিয়ে শক্ত গলায় বলল, নেহাত আপনি আমার বড় ভাইয়ের বউ, নাহলে আমার থেকে খারাপ কেউ হতো না, বিশ্বাস করুন। শান্তা তেতে উঠে গলা চওড়া করে বলল, তলে তলে তো ঠিকই আকাম করে বেড়াও দেবরজি, তখন তো কিছু হয় না। আর আমি বলেছি বলেই দোষ হয়ে গেল? তাহসিন এবার চোখ তুলে তাকালো, দাঁত চেপে বলল, আপনি কাকে নিয়ে কি বলছেন আদৌ জানেন? পাশে যাকে দেখছেন সে আমার বোনের মতো, এমন নোংরা কথা বলতে মুখে বাঁচে না। আফিয়া শান্তাকে পাত্তা না দিয়ে বলল, ভাই তুমি চিৎকার করো না। শান্তা মেজাজ দেখিয়ে বলল, লাজ লজ্জার মাথা খেয়ে এখন নাটক করছো তোমরা? ময়ূরী নামাজ শেষে ঘরে পড়তে বসেছিল। বাইরে থেকে হালকা শব্দ পেয়ে সে ঘর থেকে বের হলো। সিঁড়ির মাথায় এসে তিনজনের কথা কাটাকাটি শুনে নিচে নেমে এলো। তাহসিনের হাতের দিকে তাকিয়ে আঁতকে উঠল মেয়েটা। তাড়াতাড়ি এগিয়ে এসে তাহসিনের হাত মুঠোয় নিয়ে বলল, কি হয়েছে আপনার? হাতে আঘাত পেলেন কি করে? তাহসিন কিছুই বলল না, চুপচাপ বসে রইল। ময়ূরীর হাতে ধরা ব্যান্ডেজ পরা হাতটা কেমন ভার হয়ে আছে যেন। চোখে রক্তিম রেখা, মুখে গাম্ভীর্য, রাগে গলা শুকিয়ে গেছে। তবুও সে একটা কথাও বলল না। ময়ূরী নিচু গলায় বলল, আপনি রাগ করছেন? আমি তো চিন্তায়। তাহসিন হঠাৎ হাতটা টেনে নিল, চোখ তুলে তাকালো না। আমি ঠিক আছে। কণ্ঠটা ছিল ঠান্ডা, তবুও ভিতরে কেমন ইস্পাতের কাঠিন্যতা লুকিয়েছিল। আফিয়া হালকা কাপা গলায় বলল, ভাই তুমি এমন করছো কেন? তাহসিন এবার হালকা কাশি দিয়ে উঠে দাঁড়ালো। সে ধীরে ধীরে সিঁড়ির দিকে হাঁটা দিল। ওর চোখে ছিল গভীর ক্লান্তি। পিছন থেকে শান্তার কণ্ঠ বাজত, কটাক্ষে ভরা বিষ মেশানো কণ্ঠ। জামাইকে যখন আঁচলে বেঁধেই রাখতে পারবে না, তখন বিয়ে করেছিলে কেন ময়ূরী? সবাই স্তব্ধ। কথাটা যেন ছুরি হয়ে বাতাস চিরে গেল। ময়ূরীর মুখ কঠিন হলো। তাহসিন পা থামিয়ে ঘুরে দাঁড়ালো, চোখ লালচে, গলাটা ভারী হয়ে উঠল। আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন ভাবি। শান্তা ঠোঁট পাকিয়ে বলল, আমি যা সত্য তাই বলছি। এ বাড়িতে এখন কে কাকে আঁচলে বাঁধছে সেটা তো চোখেই দেখা যায়। তাহসিনের মুঠি শক্ত হয়ে উঠল। আফিয়া তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, ভাই থামো, ওর কথায় কান দিও না। তাহসিন কিছু বলার আগেই ময়ূরী শক্ত গলায় বলল, আপনি কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। শান্তা দাঁত চেপে বলল, জামাই কোথায় যায় কি করে সেসবের খেয়াল রাখো? ঘরে শেয়ালের কাছে মুরগি দিয়ে রেখেছো কেন? আমার স্বামী কোন শেয়ালের কাছে গিয়েছেন ভাবি? আপনার কাছে গিয়েছিল কি? আমার জানা মতে এ বাড়িতে আপনি ছাড়া আর কেউ, মানে আর কোনো শেয়াল থাকে না। শান্তা গলা উঁচিয়ে বলল, মুখ সামলে কথা বলো মেয়ে। আপনি নিজের সীমায় থেকে কথা বলুন। কোন অধিকারে আজে বাজে কথা রটাচ্ছেন আপনি? আমার থেকে আপনি ভালো চেনেন আমার স্বামীকে। হ্যাঁ, গিয়েছিল কি আপনার কাছে? এবারই শেষ। আরেকবার এমন ধরনের মন্তব্য করলে আমি ভুলে যাবো আপনি সম্পর্কে আমার যা হন।
আফিয়ার ঠোঁট জুড়ে হাসি। ময়ূরী তাড়াতাড়ি এগিয়ে গেল তাহসিনের কাছে। তাহসিন আশ্চর্য হয়ে বউয়ের কথা শুনছিল। এই মেয়ে যে এত পাকা পাকা কথা বলতে পারে তা জানা ছিল না। ময়ূরী তাহসিনের হাত ধরে ঘরে এলো, দরজা চাপিয়ে দিয়ে তাহসিনকে বলল বিছানায় গিয়ে বসতে। তাহসিন তাই করলো। ময়ূরী বলল, ছোট ভাবিকে কোত্থেকে তুলে এনে বিয়ে করেছিলেন আপনার ভাই? এত নোংরা মনের মানুষও হয়? তাহসিন চুপ করে রইল। ময়ূরী উত্তর না পেয়ে রাগ দেখিয়ে এগিয়ে গিয়ে বলল, কথা না বলে আপনাকে বাড়ি ছাড়া করব আমি। অসভ্য লোক, কথা কেন বলছেন না? কোথায় গিয়েছিলেন আপনি? ঘরে যে বউ আছে সেই খেয়াল আছে আপনার? বাইরে যাওয়ার আগে একটাবার আমাকে ভুলে যাওয়া যায় না? তাহসিন হঠাৎ মৃদু স্বরে বলল, কিসের বউ? আমার বউ আমাকে ত্যায্য করেছে। তামাশা করছেন আমার সাথে? সাত সকালে কোত্থেকে ফিরেছেন আপনি? আর এই হাতে আঘাতই বা পেলেন কি করে? তাহসিন নাক মুখ কুঁচকে বলল, আমার ডাইনির মতো চিৎকার করছে কেন? যে আমি অসুস্থ, কয়েকটি সেবা যত্ন করবে, তা না করে আমার উপর রাগ ছাড়ছ? আমি ডাইনি? হুম। আমি কি? ডাইনি? আপনার কত বড় সাহস? আপনি আমাকে ডাইনি বলছেন? তাহসিন গাল ফুলিয়ে রেখেছে। বউয়ের ঝাড়ি খেয়ে আপাতত তার মন চাচ্ছে না। ময়ূরী আজ ভীষণ রেগে আছে। সে দাঁত চেপে বলল, আমার ধারের কাছে যদি আপনাকে আরেকটা বার দেখেছি তাহলে আপনার হাত, অন্য হাতটাও ভেঙে গলায় ঝুলিয়ে দেবো আমি। ময়ূরী রেগে মেগে বিছানায় ঘুমিয়ে থাকা ফাহাদকে ডেকে ওঠালো। তাহসিন চোরা চোখে বউয়ের রাগ দেখে শুকনো ঢোক গিলল। হালকা গলা কেশে বলল, ডাইনির মতো করলে এখন ডাইনিও বলতে পারবো না? ময়ূরী ফুঁসে উঠল। বিছানার বালিশ নিয়ে ছুঁড়ে মারল তাহসিনের দিকে। তাহসিন আশ্চর্য হয়ে সোজা হয়ে বসলো, বলল, তুমি আমায় মারছ? জামাইয়ের গায়ে কেউ কোনোদিন হাত দেয়? ময়ূরীর শরীর দাউ দাউ করে জ্বলছে রাগে। ফাহাদ নাক ডেকে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তাহসিন অভিমানী চোখ ফিরিয়ে নিল, গমগমে কণ্ঠে বলল, রাগ করেছে আমি। কোনো বউটা আমার লাগবে না। আমি আরেকটা বিয়ে করব। ময়ূরী দাঁত চেপে বিছানায় উঠে এলো। তাহসিনের ফিরিয়ে রাখা মুখ নিজের ছোট ছোট হাত দিয়ে চেপে ধরে নিজের দিকে ফেরালো। তাহসিন হতবম্ব বউয়ের এহেন কাণ্ডে। চোখ আকারে বড় হয়ে এসেছে তার। ময়ূরী এমনভাবে চোয়াল চেপে ধরেছে, মনে হচ্ছে সব রাগ এই মুখের ওপরই ছাড়ছে। কি করবেন আপনি? আরেকটা বিয়ে করবেন? তাহসিন মাথা নাড়ালো। ময়ূরী বলে, তাহলে আমায় আমার বাপের বাড়ি দিয়ে আসুন। আপনার মতো খারাপ লোকের সাথে আমি সংসার করব না। তাহসিন কিছুক্ষণ স্তব্ধ হয়ে ময়ূরীর দিকে তাকিয়ে রইল। বউয়ের মুখে রাগের লালচে আভা, ঠোঁট দুটো কাঁপছে আর চোখে আগুন ঝরছে। এক মুহূর্তে যেন তার সব ধৈর্য ভেঙে গেল। হঠাৎ ময়ূরীর কোমর জড়িয়ে এক হাতে নিজের বুকে টেনে আনলো। ময়ূরী বিস্ময়ে হাঁ হয়ে তাকালো। কি করছেন আপনি? ছাড়ুন। ময়ূরী ঠোঁটের কোণে এক ফোঁটা দুষ্টু হাসি টেনে বলল, তুমি বলো না আমি খারাপ লোক, তাই ভাবলাম খারাপ লোকের মতোই আচরণ করি। এরপর ঝটকা মেরে তাকে বিছানায় শুয়ে দিল। ময়ূরী ছটফট করছে। রাগে লজ্জায় গাল দুটো আরও লাল হয়ে এসেছে। তাহসিন তার মুখের এতটাই কাছে ঝুঁকে পড়ল যে দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে মিশে যাচ্ছে। তাহসিন ময়ূরীর বন্ধ আখি জোড়ায় দৃষ্টি রেখে ফিসফিস করে মৃদু গলায় বলল, তুমি রাগ করলে তোমায় আরও সুন্দর লাগে জানো। মনে হয় এই বুকের মধ্যখানে যত্ন করে লুকিয়ে রাখি তোমায়। আমায় তো পাগল কি করে বানালে? হঠাৎ ময়ূরীর কম্পিত অধর জোড়া ভিজে উঠল প্রেম সুধায়। এক মুহূর্তের চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। গভীর গরম উষ্ণতায় মেয়েটা ছটফটিয়ে উঠল। তাহসিন ঘনিষ্ঠ হচ্ছে, সেই ঘনিষ্ঠতা আটকাবার মতো সাধ্য তার নেই। দুজনের ঘনিষ্ঠতা আর একটু গভীর হলে ফাহাদ পিটপিট করে চোখ খুলে চোখ কষলে ঠোঁট উল্টে পড়ল, ও দুলাভাই, তুমি আপারে মারো ক্যা? ফাহাদের কণ্ঠস্বর দুজনের কর্ণদয় হতেই ছিটকে দূরে সরে গেল তারা। ময়ূরী লজ্জায় বালিশে মুখ গুজল। তাহসিন কটমট করে শালার মুখ পানে ভালো করে দেখে বলল, আমার সাথে তোমার কিসের শত্রুতা ভাই? ফাহাদ ঘুম ঘুম গলায় বলল, তুমি আপারে মারো কেন? ওটাকে মার নয়, আদর বলে। আদর? হ্যাঁ। তাহলে তুমি আসু, তোমারে আমি আদর করি। তাহসিন বিরক্ত গলায় বলে, হতচ্ছাড়া, আমি তোমার দুলাভাই হই। ফাহাদ গাল ফুলিয়ে বোনের দিকে তাকিয়ে দেখলো আপা বালিশে মুখ গুজে রেখেছে। সে ভাবল সত্যি দুলাভাই বোনকে মেরেছে। বাচ্চাটা হঠাৎ শব্দ করে কেঁদে উঠল। তাহসিন হতভম্ব। ময়ূরী আতঙ্কিত হয়ে উঠে বসল। ঘরের মধ্যে রজনী বেগম আর অরুণিমা বেগম ঢুকলেন তাড়াতাড়ি। তারা এদিক দিয়েই যাচ্ছিলেন। দরজায় চাপানো থাকায় আর দরজায় শব্দ করলেন না। ময়ূরী ভাইকে বুকে টেনে নিয়ে মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, কি হলো ভাই, কাঁদছিস কেন?
রজনী বেগম শাড়ির আঁচলে চাবি শক্ত করে বাঁধতে বাঁধতে মুখে পান নিয়ে পড়লেন। সাত সকালে কি হইল? ফাহাদ চিৎকার করে তাহসিনকে দেখিয়ে বলল, দুলাভাই কইছে আপারে আদর করে, কিন্তু আমি দেখছি দুলাভাই আপারে মারে। তাহসিন শরমে হাত দিয়ে মুখ ঢাকলো। ময়ূরীর শুকনো ঢোক গিলে ভাইয়ের মুখ চেপে ধরল। রজনী বেগম ময়ূরীর মুখ পানে তাকিয়ে দেখলেন মেয়েটার ঠোঁট হালকা কেটে গেছে। তিনি ভাবলেন সত্যিই তাহসিন বউয়ের গায়ে হাত তুলেছে। তিনি ক্রোধে চওড়া গলায় বললেন, তাসিন, তুই হাসাই বউর গায়ে হাত তুলছস? অরুণিমা বেগম কাছে এগিয়ে এলেন। ময়ূরীর চোয়াল ধরে দেখলেন গালে আঙুলের ছাপ বসে গেছে। তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না তাহসিন মেরেছে বউকে। তিনি অবিশ্বাস্য কণ্ঠে বললেন, তুমি ওকে মেরেছো কেন? এত উগ্র তো তুমি নও। তাহসিনের অবস্থা বেহাল, মুখ থেকে বসে আছে। ময়ূরীও লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না। ফাহাদ নাক টানতে টানতে বোনের কোলে মুখ লুকিয়ে রেখেছে। রজনী বেগমের চোখের ভাঁজে রাগ জমে আছে। তিনি গলা ভারী করে বললেন, তুই বউয়ের গায়ে হাত তুলছস? আজই আমি তোর দাদারে কইতাছি। তাহসিন তাড়াতাড়ি মুখ তুলে বলল, দাদি বেশি বোঝো তোমরা, ঘর থেকে যাও, ওকে আমি মারিনি, ফাহাদ ভুল বুঝেছে। ফাহাদ গাল ফুলিয়ে সঙ্গে সঙ্গে বলল, আমি মিশা কথা কই না, আমি দেখছি তুমি আপারে মারছো। ময়ূরী চট করে ভাইয়ের মুখে হাত চেপে ধরল। চুপ কর ফাহাদ, কেউ মারেনি। অরুণিমা কিছুক্ষণ ময়ূরীকে পর্যবেক্ষণ করে হালকা কেশে ঘর থেকে বেরিয়ে গেলেন। রজনী বেগম এক পাও নড়লেন না। তিনি তাহসিনের কান চেপে ধরে বললেন, বউরে মারি কেন হতসারা? ময়ূরী ভাইকে কোল থেকে নামিয়ে দিয়ে দাদিকে বলল, উনি আমায় মারেননি দাদি, আপনি ছাড়ুন ওনাকে। তুই আমারে মিশা কথা কও কেন? তোমার গালে যে থাপ্পড়ের দাগ বইসা গেছে, ওইটা আমি দেহি নাই রে ভাবছো? তাহসিন খুব কষ্টে দাদিকে বুঝিয়ে ঘর থেকে বের করলো। ফাহাদ গাল ফুলিয়ে বিছানায় দুই পা মিলে দিয়ে বসে আছে। ময়ূরী লজ্জায় আর কথাই বলতে পারল না। কি একটা অবস্থা! তাহসিন এগিয়ে এসে ফাহাদকে কোলে তুলে নিল। ময়ূরী আটকে উঠে বলল, কি করছেন? আপনার হাতে না ব্যথা? ওকে নামিয়ে দিন। তাহসিন দাঁত চেপে বলল, এই শালার জন্য একটুও শান্তি পাই না আমি, ওকে এখন ফেলে দিয়ে আসবো। ফাহাদ তাহসিনের গলা জড়িয়ে ধরে গালের সাথে গাল লাগিয়ে আদুরে গলায় বলল, আমারে ফালাই দিলে আপারে তোমারে মারবো। তাহসিন বোধহয় বাচ্চাটার এত আদর দেখে একটু গলে গেল। শান্ত হয়ে বিছানায় নামিয়ে দিল ওকে। তারপর ময়ূরীর মুখখানা মুছোয় নিয়ে শান্ত গলায় বলল, ব্যথা পেয়েছ? ময়ূরী লাজুক চোখ নামিয়ে মাথা নাড়িয়ে না বলে। তাহসিন বলে, তোমাকে বিয়ে করে বড্ড জ্বালাই পড়েছে। আমি কি বিয়ে করতে বলেছিলাম? আপনি তো দেখতে গিয়ে তুলে নিয়ে এলেন। বেচারা দুঃখ বোঝার মতো কেউ নেই। বাচ্চা একটা মেয়েকে বিয়ে করে বিপদে পড়েছে। পরের দিন সকালে ময়ূরীকে নিয়ে তাহসিন স্কুলে এলো। টেস্ট পরীক্ষার ব্যাপারে কথা বলতে এসেছে সে। সামনের সপ্তাহে পরীক্ষা শুরু। স্কুলে প্রিন্সিপালের রুমে তাহসিন বসে বসে কথা বলছে। ময়ূরীর রুমের বাহিরে দাঁড়িয়েছিল। দূর থেকে দুজন মেয়ের সাথে শবনম ছুটে এলো এদিকে। ময়ূরীকে দেখে শবনম জড়িয়ে ধরে বলল, কতদিন ধরে তোকে দেখি না, আজ স্কুলে এলি? উনি স্কুলে এসে কথা বলতে চাইছিলেন। সাথে থাকা একটা মেয়ে ময়ূরীকে ভালো করে দেখল। শুনেছিল চেয়ারম্যান বাড়ির ছেলের সাথে তার বিয়ে হয়েছে। শরীরে জড়ানো শাড়ি গয়না দেখে সেটাই মনে হচ্ছে। সে বলল, উনি আবার কে? শবনম বলে, ওর জামাই। উনি এসেছেন নাকি? ময়ূরী মাথা নাড়িয়ে প্রিন্সিপালের রুমের দিকে ইশারা করে বলে, ওই যে কালো শার্ট পরে বসে আছেন। পাশের মেয়েটা ঠোঁট টিপে বলল, সামনা লোকটা উনি তো জামাই? ময়ূরী মাথা নাড়ায়। মেয়েটা বলে, তোর সাথে মানায়নি একটু, লোকটার সাথে তোকে মানাচ্ছে না। ময়ূরীর হাসি খুশি মুখটা গম্ভীর হলো। বলল, কেন মানাচ্ছে না? তুই কত সুন্দর, ফর্সা, আর উনি। তখন প্রিন্সিপালের রুম থেকে তাহসিন বেরিয়ে আসতে আসতে ময়ূরীর পাশে এসে ওর হাত মুঠোয় নিয়ে বলে, বামুন হয়ে চাঁদে হাত দিয়েছে শালি সাহেবা। চাঁদ যে আমার বুকে এসে বাসস্থান গেড়েছে, আপনাদের বুঝি হিংসে হচ্ছে? মেয়েটা থমথমে খেয়ে গেল। ময়ূরী মাথা উঁচিয়ে মাথার ঘুমটা ঠিক করে বলল, আল্লাহর সৃষ্টিকে এভাবে ব্যঙ্গ করতে নেই। আমার স্বামী আমার কাছে দুনিয়ার সবচেয়ে সুদর্শন পুরুষ। সেটা তোদের চোখে কালো লোক হোক কিংবা অসুন্দর। তাহসিন ঠোঁট টিপে হাসলো। ময়ূরী তাহসিনকে নিয়ে স্কুল গেট দিয়ে বেরিয়ে এলো হাত ধরে। ময়ূরীকে নিয়ে তাহসিন অটোতে উঠেছে। ময়ূরী চোখ তুলে একবার শ্যামবর্ণ পুরুষটার দিকে চোখ রাখলো।
লোকটা শ্যামলা কিন্তু ভীষণ সুদর্শন। চোখগুলো ময়ূরীকে খুন করার জন্য যথেষ্ট। ছাইরঙা ঠোঁটের ভাঁজেও এক অদ্ভুত আকর্ষণ আছে। লোকটা কিছুটা সাহেব বাবুদের মতো দেখতে, সবসময় সাহেবদের মতো পরিপাটি হয়ে থাকে। ময়ূরীকে নিজের দিকে এমন করে তাকিয়ে থাকতে দেখে তাহসিন হাত বাড়িয়ে বইয়ের নরম হাত মুঠোয় নিয়ে বলে, কি হয়েছে বেগম সাহেবা? কিছু হয়নি। তাহসিন উল্টো পাশ থেকে ময়ূরীর পাশে এসে বসে। রাস্তার দুদিকে ক্ষেতের পাহাড়, বাতাসে ময়ূরীর চুলগুলো দোল খাচ্ছে মুখের সামনে এসে। তাহসিন বইয়ের কাজ জড়িয়ে ধরে কাঁধে টেনে বলে, শোনো মেয়ে, অন্যের কথায় কখনো কান দিবে না, আমার দিকে তাকাও। ময়ূরী তাকাই। তাহসিন চোখে চোখ রেখে বলে, আল্লাহর সৃষ্টির সব কিছুই সুন্দর, সবাইকে যে সবার ভালো লাগবে তেমন কোনো কথা নেই, ওদের কথায় খারাপ লেগেছে। ময়ূরী মৃদু গলায় বলে, মানুষের ভাবনা চিন্তা কত বিশ্রী হয়। তাহসিন হেসে ফেলল। ময়ূরী সেই হাসির দিকে তাকিয়ে বলল, কিন্তু ওদের কথা আমার মোটেও খারাপ লাগেনি। পুরো দুনিয়ার কাছে আপনি জঘন্য হলেও আমার কাছে শ্রেষ্ঠ আর সুদর্শন পুরুষ।